আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বৃহস্পতিবার সমাবেশের মাধ্যমে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান। রাতে হযরত শাহজালালের মাজার জিয়ারত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রচার শুরু বৃহস্পতিবার। প্রার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী। 12 ফেব্রুয়ারির নির্বাচনে কোথাও কোনো গলদ না রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ। লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হচ্ছে বললেন বিশ্লেষকরা। নেতিবাচক বার্তা দেয়াই লক্ষ্য। এবং চিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাবেদ মারা গেছেন। চলচ্চিত্রের সোনালী যুগের অভিনেতার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনের শোক। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে রাজধানীতে ফেক নিউজ নিয়ে কর্মশালার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদ এবং শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করতে আজ রাত 8:15 সিলেটে পৌঁছানোর কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। পরদিন বেলা 11:30টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। এখান থেকেই বিএনপির নির্বাচনী প্রচার শুরু হবে। এই মুহূর্তে সিলেট ওসমান বিমানবন্দর এলাকায় আছেন রাহুল রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানা? নবনীতা, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু আজকে পুরো দিন ব্যাপী যেটি জানাচ্ছি যে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। আগামী 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে আগামীকাল থেকে, অর্থাৎ আজ রাত 12টার পরে। পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সিলেটের দুটি পবিত্র মাজার থেকে মাজার জিয়ারত করে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। সেই কর্মসূচি অনুযায়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সিলেটে আসছেন। আমাদেরকে জানানো হয়েছে যে রাত 8:10 দিকে তার বিমান এই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। আমাদেরকে যে জানানো হয়েছে যে সেখান থেকে তিনি মাজার জিয়ারত করবেন এবং তার যে শ্বশুর বাড়ি অর্থাৎ তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের বাড়িতেও তার যাওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি যে এর আগেও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াও কিন্তু এর আগে যে নির্বাচনগুলোতে অংশ নিয়েছিলেন সেগুলোতে কিন্তু আমরা দেখেছি দুটি মাজার, সিলেটের যে দুটি মাজার রয়েছে সেগুলো জিয়ারত করে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করতেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও তাই করতে যাচ্ছে। আমরা আজকে সারাদিন সিলেটের বিভিন্ন জায়গায় গিয়েছি। মূল যেটি জায়গা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ, যেখানে আগামীকাল সকালে আমাদেরকে সময় দেওয়া হচ্ছে 11:30টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানে যাবেন এবং সেখানে সমাবেশে বক্তব্যের মধ্য দিয়েই তার এবং বিএনপির আনুষ্ঠানিক যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু হবে। বিএনপির এখানকার যারা স্থানীয় নেতারা তারা জানিয়েছেন এবং আমরাও আজকে সারাদিন মাঠে ছিলাম, দেখেছি। আমি কিছুক্ষণ আগেও সন্ধ্যার সময় আলিয়া মাদ্রাসা মাঠের সেদিকে ছিলাম, সেখানে আমরা দেখলাম যে এরই মধ্যে নেতাকর্মীরা জড়ো হয়ে গেছেন এবং আগামীকাল সমাবেশে
এই সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার যারা বিএনপির মনোনীত প্রার্থী রয়েছে এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারাও তারেক রহমানের সঙ্গে মঞ্চে থাকবেন, তবে বক্তব্য শুধু তারেক রহমান দেবে। এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ঢাকায় যেতে যেতে তিনি 7টি জেলায় সমাবেশ করবেন। বলা হচ্ছে পথসভা, কিন্তু এগুলো আসলে সমাবেশে রূপান্তর হবে, কারণ সিলেট এই আলিয়া মাদ্রাসা মাঠে আমরা দেখি যে এখন থেকেই নেতাকর্মীরা ভিড় জমাচ্ছে। আমরা যখন ঢাকা থেকে ফিরছিলাম তখন বিভিন্ন স্পটে আমরা দেখেছি যে গতকাল বিকেল থেকেই এবং রাতেও যে বিভিন্ন জায়গাগুলো দেখেছি যেখানে পথসভা করবেন সেখানে কিন্তু নেতাকর্মীরা ছিলেন। কাজী সাহেব বলা যায় যে গাড়িবহর যে তার যাবে এবং বিভিন্ন জায়গায় যে সমাবেশ করবে সেখানে বিপুল পরিমাণ নেতাকর্মীরা থাকবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আগামীকাল থেকেই, অর্থাৎ আগামীকাল সমাবেশ থেকেই কিন্তু নির্বাচনী যে আচরণ বিধি রয়েছে সেই বিধি মেনেই তারেক রহমান ধানের শীষের জন্য তার যে দলীয় প্রার্থী তাদের জন্য ভোট চাইতে পারবেন এবং যথারীতি তার মা সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার পথ ধরেই বলতে পারি তিনি এই সিলেটের যে দুটি মাজার রয়েছে সেগুলো জিয়ারত করে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আমরা দেখেছি যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, এমনকি সাধারণ মানুষও বলছেন, এবং 22 বছর পরে তারেক রহমান এই সিলেটে আসছেন, নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। নবনীতা। রাহুল, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয়। নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন নারী প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন প্রার্থীদের নিরাপত্তা ইস্যুটিকে গুরুত্ব দিচ্ছে ইসি। রোকসানা আমিন জানাচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকার 20টি আসনে প্রতীক সংগ্রহ করেছেন স্বতন্ত্র সহ 51টি রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা। আসন্ন নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য 119টি প্রতীক বরাদ্দ রেখেছে ইসি। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। ঢাকা 17 আসন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষে আজকে ধানের শীষের প্রতীক গ্রহণ করার জন্য এসেছি। এত বড় একটা জাতীয় নির্বাচন, এখনো পর্যন্ত অধিকাংশ অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, আপনারা জানেন, এবং সরকারের উচিত ছিল বহু আগেই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করবার ব্যাপারে একটা কম্বিং অপারেশন করে এগুলোকে সরকারের আয়ত্তে নেওয়া। অতীতে শরিক দলগুলো জোটবদ্ধ নির্বাচন করলেও এবারই প্রথম সব রাজনৈতিক দল নিজ নিজ প্রতীকে নির্বাচন করবে। নির্বাচনী পরিবেশ নিয়েছিল প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। আপনার সামনে গতকালকে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়ে বেরিয়েছে সেটা আপনি শোকজ করেন কিনা বা কোনো ব্যবস্থা নেন কিনা। যদি না নিতে পারেন আমরা ধরে নিব যে বিএনপির কাছে ইতিমধ্যে আপনারা মাথা বিক্রি করে দিয়েছেন, বাংলাদেশে সুষ্ঠু ইলেকশন সম্ভব না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাংশন করবে, কিন্তু আপনি সমান উইনিং ভোটের নিশ্চয়তা তো পাবেন না। তো সেখান থেকে অনেক প্রার্থী হয়তো হতাশার থেকে অনেক অভিযোগ করছে। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ফাংশন করতে দিতে হবে। নির্বাচন একটা খেলার মাঠ, এখানে জয় পরাজয় হবেই, কিন্তু একজনকে জোর করে আরেকজনের মতামত চাপিয়ে দিতে হবে, এইটা থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। একটা বিশেষ দল ইচ্ছাকৃতভাবেই নানানভাবে আমাদের প্রার্থীর চরিত্র হনন, প্রার্থী সম্পর্কে নানান আজগুবি কথা ইত্যাদি বলছে। এইটা আমরা শঙ্কিত। নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নারী প্রার্থীরা। আমরা এখনো আশ্বস্ত হতে পারছি না, এখনো মনে করছি না যে নির্বাচনে আমাদের যাবার মতো সুষ্ঠু পরিবেশ আছে। একটা তো শঙ্কা আমাদের কাজ করছে, যেহেতু আমরা নারী প্রার্থীর নিরাপত্তা ইস্যু, মাঠে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, মাঠকে যেভাবে মসৃণ করা দরকার ছিল সেই জায়গাটা আমরা এখনো দেখছি না। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন নির্বাচনে অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। নির্বাচন কমিশন এবং সরকার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে আইন শৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত আমাদের কাছে যেসব ইনফরমেশন আছে, চিহ্নিত দাগী অপরাধী, রাষ্ট্রের জন্য থ্রেট স্বরূপ, হুমকি স্বরূপ এরকম লোক নিয়ে যদি আপনারা ক্যাম্পেইনে যান, সেখান থেকে যদি অ্যারেস্ট করে
সেটা আপনি করবেন কি করবেন না, আপনার কতটুকু সম্মানহানি হবে কি হবে না, এটা আপনি বুঝে নিন। বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবার নির্বাচনে সারা দেশে নিরাপত্তার দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 9 লাখ সদস্য। এত বেশি সদস্য এর আগে কোনো নির্বাচনে দায়িত্ব পালন করেনি। আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টাকে জানান, বিভিন্ন সময় লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। প্রধান উপদেষ্টা বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে কোথাও কোনো গলদ রাখা যাবে না। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট সামনে রেখে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, 3 বাহিনী সহ বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানরা ছিলেন। এতে জানানো হয়, নিবন্ধিত 59টি রাজনৈতিক দলের মধ্যে এবারের নির্বাচনে 51টি অংশ নিচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হয়েছে 26টি দেশের প্রতিনিধিকে। বৈঠকের বিস্তারিত তুলে ধরতে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। স্টেশন থেকে লুটকৃত অস্ত্রের সংখ্যা ছিল 3619টি, আর সেনাবাহিনী কর্তৃক অদ্যাবধি উদ্ধার করা হয়েছে 2259টি। যা গোলাবারুদ ছিল তার অলরেডি 52% উদ্ধার করা হয়েছে। প্রেস সচিব বলেন, আইন শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। চিফ অ্যাডভাইজার প্রথমেই ভাষণ দেন, উনি বলেছেন যে এই ইলেকশনটা যাতে নিখুঁতভাবে হয়, এটা যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে। আর উনি বলেছেন যে ইলেকশন কমিশনকে এই ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে এটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। এই প্রথমবারের মতো 1 লক্ষ সেনাবাহিনীর মেম্বার থাকবেন। বাংলাদেশ নৌবাহিনীর 5000-এর উপরে থাকবেন, বাংলাদেশ বিমান বাহিনীর 3730 জনের উপরে থাকবেন, আর বাংলাদেশ পুলিশের থাকবেন প্রায় 1.5 লক্ষ, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 5,76,000, আর বর্ডার গার্ডের থাকবেন প্রায় 38,000। প্রথম ড্রোন থাকবে, ড্রোন প্রায় 500টার মতো ড্রোন ডিপ্লয় করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রার্থীদের নির্বাচনী প্রচার চালানোর সময় বুধবার মধ্যরাত থেকে 10 ফেব্রুয়ারি ভোর 7:30টা পর্যন্ত। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। ভারতীয় হাইকমিশন কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফেরত নেয়ার নির্দেশনায় বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতেই এমন উদ্যোগ। বাংলাদেশ সরকারকে নেতিবাচক কোনো বার্তা দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত বলেও মনে করছেন কেউ কেউ। আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। বাংলাদেশের ঢাকাসহ মোট 5টি শহরে ভারতের হাইকমিশন এবং সহকারী হাইকমিশন রয়েছে। সেখান থেকে কূটনীতিক এবং হাইকমিশনে কর্মরত কর্মীদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। নিরাপত্তার শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের এভাবে ফেরত নেওয়াকে কিভাবে দেখছেন বিশ্লেষকরা। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, বাংলাদেশ সরকারকে হয়তো নেতিবাচক কোনো বার্তা দেবার জন্যই এমন সিদ্ধান্ত। আমাদের দিক থেকে তো আমাদের ধারণা ভিন্ন, আমরা তো তাদের জন্য কোনো শঙ্কার কারণ দেখি না। তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা মনে করে, তো এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি। আমরা মনে করছি এটা অপ্রয়োজনীয়, এটা দরকার নাই, স্বাভাবিক অবস্থা আছে। তারা হয়তো ভিন্নভাবে দেখছে, নেতিবাচক মেসেজ দিচ্ছে, সেটাই দেওয়ার জন্য হয়তো তারা এটা করে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক পারভেজ করিম আব্বাসি বলছেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও প্রশ্নবিদ্ধ করতেই মূলত বাংলাদেশে থাকা ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত সরকার। বিগত 18 মাসে পাকিস্তান, তুরস্ক, আপনার কাতার, এই একটা জোটের এখানে হচ্ছে প্রভাব, এখানে হচ্ছে বাংলাদেশে এখন বেশি বাড়ছে বলে তারা ভারতীয়রা এখানে হচ্ছে অ্যানালিস্টরা এখানে আশঙ্কা করে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারেরও আরও বলা হয় দায়িত্বশীল হওয়া উচিত, যাতে আমাদের এখানে বিদেশি কূটনীতিবিদ যারা আছে বা বিদেশি আমাদের যে এখানে বিদেশি এখানে যে নাগরিক যারা আছে
তাদের সুরক্ষা এবং নিরাপত্তা দেওয়ার জন্য, যাতে বাংলাদেশের ইমেজটা বাজেভাবে যাতে পোর্ট্রেট না হয় বিদেশে। ভারত যা করছে সে বিষয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার পাশাপাশি আরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ বিশেষজ্ঞের। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। জনপ্রিয় অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলিয়াস জাভেদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি সহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। বিএফডিসিতে গুণী এই মানুষের প্রথম নামাজে জানাজায় ছিলেন চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিত্বরা। তারা বলেছেন, ইলিয়াস জাভেদের মৃত্যু চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। জাকিয়া আক্তার জানাচ্ছেন। 70 থেকে 90 দশকের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ চলচ্চিত্র জগতে যার অভিষেক হয়েছিল নৃত্য পরিচালনার মাধ্যমে। পরবর্তীতে নায়ক হিসেবে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তার অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র এখনও রয়ে গেছে দর্শকদের হৃদয়ে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক অঙ্গনে। কিংবদন্তি ইলিয়াস জাভেদের মরদেহ বিকেলে নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে। সেখানে শেষবারের মতো শ্রদ্ধা জানান চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও বিএফডিসি কর্তৃপক্ষ। হৃদয় ভাঙা মনে ইলিয়াস জাভেদের স্মৃতিচারণ করেন চলচ্চিত্র শিল্পীরা। বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে অবাঙালি হয়েও যারা সহযোগিতা করেছিলেন এবং এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে থেকে গিয়েছিলেন, তিনি অন্যতম একজন ইলিয়াস জাভেদ। অদ্যাবধি আমরা তার কোনো রকমের স্বীকৃতি দেইনি। সিনেমার দর্শকের কাছে যথেষ্ট উনি স্বীকৃতি পেয়েছেন। একানাগারের সেই কোরিওগ্রাফার প্লাস হচ্ছে বেস্ট ওয়ান টেকনিশিয়ান বাংলাদেশের, এবং আর্টিস্ট হিসাবে দারুণ। একটাই দুঃখ যে শেষ দেখাটা দেখতে পারলাম মৃত অবস্থায়, কিন্তু জীবিত অবস্থায় ওনাকে শেষ দেখাটা দেখতে পারলাম না। আসমান জমিন কোরবানিতে যেসব ডান্স করেছে, এটাকে বিট করার মতো ক্ষমতা কারণ নাই। অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রির জন্য। অনেক ভালো চাইতেন, মঙ্গল কামনা করতেন অলওয়েজ। মরার পর আমাকে যদি আপনি ফুল দেন বা আমাকে কোনো আপনি পুরস্কারে ভূষিত করেন, ওটা কোনো মূল্যায়ন থাকে না। চলচ্চিত্র জগতে ওনার যে অবদান সেটা ভুলার নয়। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। একটা নক্ষত্রের বিদায় আমাদের চলচ্চিত্রের জন্য আরেকটা ধাক্কা। নিশান ছবি খ্যাত অভিনেতা জাভেদের প্রথম জানাজার নামাজে বিএফডিসিতে এবং দ্বিতীয় জানাজার নামাজে উত্তরা 12 নম্বর সেক্টরে সম্পন্ন হওয়ার পর গুণী এই শিল্পীকে দাফন করা হয় উত্তরায় 12 নম্বর সেক্টর কবরস্থানে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। একসময়ের পড়ে থাকা শহরের ছাদগুলোই এখন ভরে উঠছে গাছগাছালি আর ফল ফসলে। চোখ জুড়ানো এই সবুজ শুধু সৌন্দর্যই নয়, নগরবাসীদেরকে এনে দিচ্ছে নিরাপদ খাদ্য আর মানসিক প্রশান্তি। ঢাকার উত্তরায় এমন দৃষ্টান্তের বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। ঢাকা উত্তরার এই চারতলা ভবনের উপরে 1800 বর্গফুট ছাদে আধুনিক কাঠামোয় গড়া হয়েছে ছাদ কৃষি। বাড়িওয়ালার পরিকল্পনা আর সজীব ইসলামের নিয়মিত যত্ন ও সহযোগিতায় গড়ে উঠেছে এই ফসলি আয়োজন। এই যে কাঠামোগুলি করছেন না, এই যে দিয়ে ড্রয়িংয়ের মতো করে, এগুলো কি বাড়ি নির্মাণের সময় হয়েছিল না পরে? বাড়ি নির্মাণের সময় হয়েছে। তখন কি আপনাদের চিন্তা ছিল এটা? জি, ছাদ কৃষি করবেন? জি স্যার। আচ্ছা, তো এটা আনারস যে করছেন, এর আগে কি আনারস করছিলেন? জি, আনারস কম, অল্প সীমিত। সঠিক পরিচর্যা আর আধুনিক পদ্ধতি অবলম্বন করায় অল্প জায়গাতে মিলছে বেশি ফসল। কি কি করেন? টমেটো, লাউ, তারপরে পেঁপে, লাল শাক, পালং শাক, তারপরে ওই যে লেবু আছে, এগুলি আইটেম, বেগুন, ফুলকপি,
এই বছর জুড়ে যে শাকসবজি দরকার হয় সেগুলো সবই মোটামুটি করেন। যা করেন এটার উৎপাদনের কতটুকু আপনারা পান আর কতটুকু বাজার থেকে কিনতে হয়? মোটামুটি ভালোই চলে, মানে আনসিজনে অতটুকু বাইরে থেকে কিনে, আর না হলে ছাদের। এই ছাদ নয় শুধু, সবুজের ছোঁয়ায় বদলে যাচ্ছে উত্তরার এই এলাকাটি। পড়ে থাকা ধূসর ছাদ ঢেকে যাচ্ছে সবুজের চাদরে। কিছুটা ব্যবস্থাপনা এবং শাকসবজি বা ফল ফলাদির সঠিক নির্বাচন, এগুলো ঠিক করতে পারলে নিজের উৎপাদন কিছুটা হলেও শহরের থেকে নিজে করে খাওয়া যায়। বাংলাদেশের অনেক ছাদ কৃষক শহরে বসবাস করি, তারা করে দেখিয়েছেন, যেমনটি করেছেন নুরুল ইসলাম তাদের 3 কাঠা জমির উপরে পরিকল্পিত একটি ছাদ কৃষি। উত্তরার এই জাতীয় আয়োজনগুলো ঘরে ঘরে এখন লক্ষ্য করছি আমরা। ঢাকার উত্তরার 13 নম্বর সেক্টর থেকে শাইখ সিরাজ, চেন্নাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর আমন্ত্রণ আরও একবার। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেছেন, আলোচনার পরেও যেসব প্রার্থী থাকবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন জানান, গণভোটে হ্যাঁ ভোট দেবে বিএনপি। আক্তার হোসেন জানাচ্ছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামছে বিএনপি। সিলেট সফরের প্রস্তুতি ও রোডম্যাপ ঘোষণা করতে সংবাদ সম্মেলনে আসেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন। চূড়ান্ত ঘোষণার পরেও যেসব বিদ্রোহী প্রার্থী মাঠে থাকবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেন মাহদি আমিন। নমিনেশন উইথড্রয়ালের সময় চলে গিয়েছে, এখন আমাদের নির্বাচন পরিচালনা কমিটি থেকে ওনাদের সাথে আলাপ আলোচনা করা হবে, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে আলাপ আলোচনা করা হবে। তারপরে যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, অবশ্যই দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এবং যারা যারা রয়েছেন সেক্ষেত্রে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে শেষবার কথা বলার পরে। এবং আমরা তো অবশ্যই যাব পুরো দল এবং দলের প্রতিটা অঙ্গ এবং সহযোগী সংগঠন যেন এক হয়ে যারা ধানের শীষের কাণ্ডারি ওনাদেরকে বিজয়ী করবার জন্য সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। যারা সেটি করবেন না তাদের জন্য তো অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা দল থেকে নেওয়া হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর নেতারা। বৈঠক শেষে বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি জানান, বরাবরই স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমে বিশ্বাস করে বিএনপি। তিনি বলেছেন যে আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে পলিসি ডায়ালগ বেশি হওয়া দরকার। কোন দলের কার কি পরিকল্পনা, দেশের উন্নয়নে, রাষ্ট্রের উন্নয়নে, মানুষের উন্নয়নে, কোন সেক্টর নিয়ে কি উন্নয়ন, কি পরিকল্পনা, এগুলো নিয়ে আমাদের মধ্যে ডায়ালগ হওয়া উচিত, এই কথাগুলি বলেছেন। তিনি বলেছেন, আমরা যদি শুধুমাত্র একে অপরের বিরোধিতা করি, একটি সংগঠন আরেকটা সংগঠনের বিরোধিতা করি, তাহলে হয়তো আমরা হাততালি পাবো, মানুষ খুশি হবে, কিন্তু এতে সাধারণভাবে সাধারণ মানুষের কোনো লাভ হবে না। এর আগে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। গ্রিনল্যান্ড দখলে অনড় অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব নেতাদের সাথে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে পৌঁছেছেন ট্রাম্প। এদিকে ইউরোপ কোনো ধরনের হুমকি ও জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না, এমন মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গ্রিনল্যান্ড দখলের অনুমতি না দিলে ইউরোপের উপর কঠোর শুল্ক আরোপের হুমকি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে তিনি কথা বলেন। ওয়াশিংটনের নতুন শুল্ক আরোপের প্রবণতা অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেন তিনি। এর আগে ট্রাম্প প্রশাসন ঘোষণা দেন, 1 ফেব্রুয়ারি থেকে ফ্রান্স সহ কয়েকটি ইউরোপীয় দেশের উপর ক্রমবর্ধমান হারে শুল্ক আরোপ করা হবে। নিটোল টাটা বিশেষ সংবাদ। দেশের প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল আই কার্যালয় পরিদর্শন করেছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের নেতৃত্বে বিভাগের 82তম ব্যাচের 15 জন শিক্ষার্থী চ্যানেল আই সংবাদের বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন। সংবাদ কিভাবে তৈরি হয়, কারা কী ধরনের কাজ করেন তা সরেজমিন দেখেন শিক্ষার্থীরা। পরে সভাকক্ষে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান তারা।
যে কোনো বিষয়ের প্রতি ভালোবাসা, একাগ্রতা ও সৃজনশীলতা নিয়ে কাজ করলে সফল হওয়া সম্ভব বলে তাদেরকে জানান শাইখ সিরাজ। চ্যানেল আই সংবাদের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খানও সে সময় উপস্থিত ছিলেন। তুমি সব কিছুতে এআইকে বললে একটা স্ক্রিপ্ট করে দিয়ে দেবে, আমি যা করবো আমার চাইতে ভালো দিয়ে দেবে, তাই না? আমি আবার একটা বলবো, আরেকটা চয়েস আমার একটা পছন্দ হয়, আরেকটা দেবে। তো সেটা তো একটা যন্ত্র বিভিন্ন জায়গা থেকে তথ্য সম্বোধন করে এসে তোমাকে দিলাম, তুমি একটা রেডি জিনিস পেলাম, তুমি মাথার কি চর্চাটা করবে? তোমার নিজস্ব কোনো কন্ট্রিবিউশন এখানে আছে শুধু মেশিনটা টেপা ছাড়া? তো বলার উদ্দেশ্যটা হচ্ছে নিজের মাথা খাটাও। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দর্শনার্থীদের মন ভালো করার প্রত্যয়ে এই বছরও পোলার আইসক্রিম বাণিজ্য মেলায় অংশ নিয়েছে। পোলার তাদের জেনারেল প্যাভিলিয়ন 14কে সাজিয়েছে নান্দনিক আলোকসজ্জা এবং ব্যতিক্রমী ডিজাইনে। মাস জুড়ে পোলারের প্যাভিলিয়নে মজার সব আইসক্রিমের পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে নতুন ফ্লেভারের এক্সক্লুসিভ সব আইসক্রিম। এছাড়া ভিআর গেমস, আইসক্রিম অভিযান ও বিভিন্ন মজার অ্যাক্টিভিটি সহ ফ্যান্টাসি কিংডমের 50% ডিসকাউন্ট কুপনও থাকছে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের 2496 শিক্ষার্থীকে সনদ দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ IUBর 26তম সমাবর্তন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই সমাবর্তন হয়। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী 5 শিক্ষার্থীকে চ্যান্সেলর্স গোল্ড মেডেল এবং শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্বের জন্য অলরাউন্ডার স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার। বক্তা ছিলেন আলোকচিত্রী, লেখক ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম। গেস্ট অফ অনার ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM-A ফায়েজ। বক্তৃতা করেন IUBর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হুসাইন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর তামিম, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর ড্যানিয়েল W লুন্ড ও বিশ্ববিদ্যালয়ের 6 অনুষদের ডিন। ইস্পাহানের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে 37তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ। এ উপলক্ষে রাজধানীর অলিম্পিক ভবনে ডাচ বাংলা অডিটোরিয়ামে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী 23 থেকে 24 এবং 30 থেকে 31 জানুয়ারি 4 দিন ব্যাপী এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে নির্ধারিত হবে দেশের টিম ব্রিজের নতুন চ্যাম্পিয়ন দল। এবারের টুর্নামেন্টে সারা দেশের 16 থেকে 18টি দল অংশ নেবে। প্রতিটি টিমে অংশ নিচ্ছেন 4 থেকে 6 জন খেলোয়াড়। এই চ্যাম্পিয়নশিপের খেলাগুলো হবে রাজধানীর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের রিক্রিয়েশন সেন্টারে। মিট দ্য প্রেস অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক নাইমুল হাসান, আহ্বায়ক মাওলা আল মামুন, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান সহ বাংলাদেশ ব্রিজ ফেডারেশন ও ইস্পাহানি গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এবারে খেলার খবর। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে বদলি হিসেবে অন্য কোনো দেশকে সুযোগ দেওয়া হবে। আইসিসির অনলাইন সভায় ভোটাভুটিতে এ রায় দিয়েছেন বোর্ড সদস্যরা। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে আর একদিন সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছে ESPN ক্রিকইনফো। বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে বিসিবির অনুরোধ যায় আইসিসি বোর্ড সদস্যদের কাছে। সেখানে ভোট গেছে বাংলাদেশের বিপক্ষে। বুধবার বিকেলে অনলাইন সভায় যোগ দেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া সহ টেস্ট খেলুড়ে সব দেশের প্রতিনিধি। সহযোগী দেশগুলো থেকে ছিলেন 2 প্রতিনিধি। এছাড়া ছিলেন আইসিসি দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৃহস্পতিবার সমাবেশের মাধ্যমে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান। রাতেই হযরত শাহজালালের মাজার জিয়ারত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রচার শুরু বৃহস্পতিবার। প্রার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী। 12 ফেব্রুয়ারির নির্বাচনে কোথাও কোনো গলদ না রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ। লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হচ্ছে বললেন বিশ্লেষকরা। নেতিবাচক বার্তা দেয়াই লক্ষ্য। এবং চিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন। চলচ্চিত্রের সোনালী যুগের অভিনেতার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনের শোক। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।